আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। বেশ কিছুদিন পরে আমাদের একটা ফ্রি লাইভ আছে, আমরা আজকে যুক্ত হয়েছি। আজকের লাইভ ক্লাসের মূল উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের লিখিত অংশ বাংলা অংশ নিয়ে আমরা কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী আছো, 24-25 সেশন ভর্তি পরীক্ষার প্রশ্ন আমরা আজকে দেখব। 23-24, 22-23 প্রতিটা ভর্তি পরীক্ষার রিটেন প্রশ্ন আজকে আমরা দেখব। তো এই রিটেন প্রশ্ন আমরা জানি যে বাংলার কিন্তু 20 নম্বরের পরীক্ষা হবে। এখন 20 নম্বর পরীক্ষার মধ্যে আমার সেকেন্ড পেপার থাকবে, ফার্স্ট পেপার থাকবে, দুইটা অংশ থেকে লিখিত অংশ আসবে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে। তো আজকের ক্লাসে আমরা শুধু দেখব যে বিগত 5 বছরে বাংলা প্রথম পত্রে কি কি ধরনের রিটেন প্রশ্ন এসেছে সেগুলো আমরা দেখব, সমাধান করার চেষ্টা করব। পাশাপাশি আমরা একটু আইডিয়া রাখবো যে পরবর্তীতে এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর পরবর্তী ক্লাসে আমরা দেখব যে রিটেনের বাংলা দ্বিতীয় পত্রের অংশে কোন কোন প্রশ্ন এসেছে। আজকে পুরো ক্লাস জুড়ে দেখবো যে আমরা সৃজনশীল প্রশ্নই এসেছে আমাদের বিগত 5 বছরেই বাংলা প্রথম পত্রের শুধুমাত্র সৃজনশীল প্রশ্ন এসেছে, এর বাইরে আর কিছুই আসে নাই প্রথম পত্র থেকে। তো এই সৃজনশীল প্রশ্নের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাকরণের ছোটখাটো খুব প্রশ্ন এসেছে, খুব ছোটখাটো একটা সংজ্ঞা বা কোনো একটা উদাহরণ দিতে বলেছে। এই প্রশ্নগুলো আমরা প্রশ্ন থেকে বাদ দিয়ে রেখেছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে শুধু ফার্স্ট পেপার, এর বাইরে সেকেন্ড পেপারের কোনো কিছুই আমরা রাখি নাই। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথম দেখব যে ঢাবি লিখিত 24-25 দিয়ে আমরা শুরু করব। 24-25-এর আসলে লিখিত বাংলা প্রথম পত্রের কি কি অংশ ছিল সেটা আমরা দেখার চেষ্টা করব আজকে। তো 24-25 সেশনে যদি আমরা লিখিত অংশ দেখি, আমরা দেখব যে আমাদের একটা প্রবন্ধ থেকে কিন্তু রিটেন সৃজনশীল এসেছিল। তো প্রবন্ধটা কিন্তু আমাদের সিলেবাসের বাইরে ছিল। আমাদের প্রবন্ধ ছিল গৃহ। এখন গৃহ কিন্তু আমাদের শর্ট সিলেবাসে আসলে ছিল না, এটা আমাদের ফুল সিলেবাস। তো যেহেতু 24-25 সেশনে ফুল সিলেবাস থেকে রিটেন প্রশ্ন এসেছে, সেহেতু আমরা বলতে পারি রিটেনের জন্য আমাদের প্রতিটা গল্প, কবিতা, যেটা শর্ট সিলেবাস বলো ফুল সিলেবাস বলো, সবগুলো সম্পর্কেই একটু আইডিয়া রাখতে হবে, না হলে আমরা খুব ভালো করতে পারবো না রিটেনের ক্ষেত্রে। রিটেনের ক্ষেত্রে আমাদের সম্মুখ ধারণা রাখতে হবে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস। আমাদের অনলাইনে কে কে যুক্ত আছো? অনলাইনে সাদিয়া আফরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এখন দেখি যে আসলে ঠিক কেমন প্রশ্ন আসে। আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে, এই উদ্দীপক কিন্তু আমাদের বইয়ের টেক্সট দেওয়া আছে, টেক্সটের বাইরে কিন্তু কোনো আলোচনা নেই, টেক্সট হুবহু তুলে দেওয়া আছে। তো টেক্সটের একটা অংশ, যখন আমরা রাজকন্যা, রাজপুত্র বা রাজবধূ রূপে প্রাসাদে থাকি তখনও প্রভু গৃহে থাকি। আবার যখন ওই প্রাসাদ তুল্য ত্রিতল অট্টালিকা ভূমিকম্পে চূর্ণ হয়, সোপান অতিক্রম করিয়া অবতরণকালে আমাদের মাথা ভাঙে, হাত পা ভাঙে, রক্তাক্ত কলেবরে অতজ্ঞান প্রায় অবস্থায় গোশালায় গিয়ে আশ্রয় লই, তখনও আমরা অভিভাবকের বাটিতে থাকি। এই যে অংশটুকু ছিল, তোমরা যারা গৃহ পড়েছো তারা কিন্তু খুব জানো যে গৃহ প্রবন্ধে কিন্তু আমাদের রোকেয়া সাখাওয়াত হোসেন দেখাতে চেয়েছেন যে নারীদের আসলে নির্দিষ্ট কোনো বাড়ি নেই, তারা এক সময় থাকে বাবার বাড়ি আর এক সময় শ্বশুর বাড়ি থাকে। অর্থাৎ তারা যে গৃহহীন, গৃহ সুখ বঞ্চিতা, তাদের যে আসলে নিজের বলে কিছু নাই, সেই জিনিসটা তিনি উল্লেখ করতে চেয়েছেন। তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে আমাদের সমাজে একটা দৃষ্টিভঙ্গি আছে, পুরুষরা থাকবে ঘরের বাইরে এবং নারীরা থাকবে ঘরের ভিতরে। কিন্তু ঘরের ভিতরে থাকলেও সে আসলে পুরুষের করায়ত্তের ভিতরে থাকছে, কারণ কি তার নিজের কোনো অধিকার বলে কিছু আসলে নেই। অথবা গৃহস্থের বউ রূপে প্রকাণ্ড আটচালায় বাস করিলেও প্রভুর আলয় থাকে। বলতেছে হয়তো কারোর পুত্রবধূ বিয়ের পরে মনে করো অনেক বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, তারপরেও আসলে সেখানে অট্টালিকায় থাকলেও কি আর মাটির ঘরে থাকলেও কি সেখানে আসলে সেই নারীর কোনো কর্তৃত্ব আমরা দেখতে পাই না। আর যখন চৈত্র মাসে ঘোর অমানিশীথে প্রভুর বাটিতে দুষ্টু লোক কর্তৃক লঙ্কাকাণ্ডের অভিনয় হয়, সব জিনিসপত্র সহ ঘরগুলি দাউ দাউ করিয়া জ্বলিতে থাকে। আমরা এক বসনে প্রাণটি হাতে করিয়া কোনো মতে দৌড়াইয়া গিয়া দূর অবস্থিত একটি কোল গাছ তলে দাঁড়াইয়া কাঁপিতে থাকি, তখন অভিভাবকের বাটিতে থাকি। তোমরা যারা প্রবন্ধটা পড়েছো তোমরা খুব প্রতিটা লাইন খুব ভালোভাবেই জানো। আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্যে আমরা জাস্ট দেখাতে চাচ্ছি যে কেমন ধরনের প্রশ্ন আসে। প্রতিটা লাইন নিয়ে আসলে আমরা বিস্তারিত কথা এখন বলবো না। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছে দেখো। প্রশ্ন এসেছে টোটাল 5টা। কয়টা প্রশ্ন? 5টা। তো যার মধ্যে 3টা ছিল আমাদের ফার্স্ট পেপার রিলেটেড, আর 2টা প্রশ্ন ছিল আমাদের সেকেন্ড পেপার রিলেটেড, অর্থাৎ ব্যাকরণ অংশ থেকে। সেই 2টা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে বাদ রেখেছি, আমরা পরবর্তী সেকেন্ড পেপারের ক্লাসে দেখাবো। তো প্রথম যে প্রশ্নটা এসেছিল, এখানে একটা কথা বলি, আমাদের সৃজনশীলের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে সৃজনশীল ক্ষেত্রে 5টা প্রশ্নে অনেক সময় 2 মার্ক করে 10 মার্ক থাকতে পারে, 10 মার্ক থাকতে পারে। অনেক সময় 5টা প্রশ্নে 1 মার্ক করে 5 মার্ক থাকতে পারে। অনেক সময় দেখা যাইতে পারে 5টা প্রশ্নে আমার 2.5 মার্ক করে
5টা প্রশ্ন, অনেক সময় 4টা প্রশ্ন থাকতে পারে, সেখানে আবার আমার 2.5 মার্ক করে হতে পারে, 2.5 মার্ক করে হয়ে 10 হতে পারে, বিভিন্ন প্রশ্ন হতে পারে। তো 24-25 যে প্রশ্ন ছিল সেখানে আমার 2 নম্বর করে প্রশ্ন ছিল। এখন যখন 2 নম্বর হবে তখন স্বাভাবিকভাবে আমাকে একটু এক কথার চেয়ে একটু বেশি লিখতে হবে, একটু 2-3 লাইন লেখার চেষ্টা করতে হবে। কিন্তু যখন 1 মার্কস থাকবে তখন আমাদের তো আসলে রিটেনে আমরা খুব বেশি সময় পাবো না, আমাদের জায়গা অনেক অল্প থাকবে। তো যখন 1 মার্ক থাকবে আমরা তখন খুব অল্প কথায় শেষ করে দিব। আমাদের লেখার ক্ষেত্রে সবসময় দেখতে হবে যে কোনটার মার্কস বেশি। তোমার সময় তো খুব বেশি থাকবে না, সময়ও লিমিটেড, লেখার জায়গাও লিমিটেড। তো সেভাবে তোমাকে চিন্তা ভাবনা করে পরীক্ষায় উত্তর করতে হবে। তো 3টা প্রশ্ন এখানে আছে। আমরা 3টা প্রশ্ন কেমন হতে পারে একটু দেখি। প্রথম যে প্রশ্ন ছিল, প্রভু গৃহ বলতে কি বোঝানো হয়েছে? দুর্যোগ দুর্ঘটনা নারী প্রভু গৃহে থাকতে বাধ্য হয় কেন? দেখো এখানে কিন্তু 2টা প্রশ্ন আছে। একটা হচ্ছে প্রভু গৃহ বলতে কি বোঝানো হয়েছে, আর একটা হচ্ছে দুর্যোগ দুর্ঘটনায় নারী প্রভু গৃহে থাকতে বাধ্য হয় কেন। খুব সহজ ভাষায় অল্প কথায় তোমাকে 2টা প্রশ্নেরই উত্তর করতে হবে। তুমি অনুধাবন প্রশ্ন যেভাবে লিখতা 3-4 লাইন করে ব্যাখ্যা লিখতে যেতে, তা এগুলো কিন্তু তুমি করতে পারবে না ঢাবি অ্যাডমিশনের ক্ষেত্রে, কারণ তোমার এখানে জায়গা অনেক অল্প থাকবে আর তোমার সময় অল্প। সেই জন্য যা চাচ্ছে স্পেসিফিক সেই অংশটা তোমাকে লিখতে হবে। দেখো প্রথম যদি আমরা দেখি প্রভু গৃহ বলতে কি বোঝানো হয়েছে, এটার উত্তর আমরা দিতে পারি প্রভু গৃহ বলতে পুরুষতাত্ত্বিক গার্হস্থ্য জীবনে পুরুষ কর্তৃক নিয়ন্ত্রিত আবাসকে বোঝানো হয়েছে। প্রথমাংশের উত্তর কিন্তু শেষ হয়ে গেছে। দুর্যোগ দুর্ঘটনায় নারী প্রভু গৃহে থাকতে বাধ্য হয় কেন? কারণ কি আমরা জানি নারীদের নিজস্ব কোনো গৃহ নেই, দুর্বল অবস্থানের কারণে প্রতিকূল মুহূর্ত একমাত্র আশ্রয় হিসাবে পুরুষ নিয়ন্ত্রিত গৃহেই নারীকে অবস্থান করতে হয়। তাহলে 2টা প্রশ্নেরই কিন্তু উত্তর হয়ে গেছে। এখন তুমি যদি শুধু একটা প্রভু গৃহ বলতে কি বোঝায় এই নিয়ে যদি 3 লাইন লিখে জায়গা নষ্ট করে ফেলো তাহলে কিন্তু তুমি এখানে লিখতে পারবে না। কিন্তু তোমাকে প্রশ্নকে ভালো করে পড়তে হবে, কিভাবে লিখলে সব প্রশ্নের উত্তর ভালোভাবে আসবে সেটা তোমাকে আগে ভেবে নিতে হবে লেখা শুরুর আগে। দেখো লঙ্কা কাণ্ডের কথা কোন কাহিনীতে পাওয়া যায়, কিভাবে এই লঙ্কা কাণ্ড সংঘটিত হয়েছিল? এখানে কিন্তু 2টা অংশ। প্রথমে আগে তোমাকে ক্লিয়ার করতে হবে কোন কাহিনীতে আসলে লঙ্কা কাণ্ডের বিষয়টা আছে, আর এই লঙ্কা কাণ্ড আসলে ঠিক কিভাবে সংঘটিত হয়েছিল। 2টা বিষয় তোমাকে উত্তর করতে হবে। প্রথম আমরা যদি দেখি লঙ্কা কাণ্ডের কথা প্রাচীন পুরাণ রামায়ণে পাওয়া যায়, এতটুকু লিখলে কিন্তু তোমার আসলে 1 মার্ক হয়ে যাচ্ছে। কিন্তু এই লঙ্কা কাণ্ডটা কিভাবে সংঘটিত হয়েছিল এটা তোমাকে আরো একটু ব্যাখ্যা করতে হবে। দেখো পৌরাণিক চরিত্র সীতার অপহরণের ঘটনাকে কেন্দ্র করে রাম রাবণের মাঝে যে যুদ্ধ সংঘটিত হয় সেই যুদ্ধে হনুমান কর্তৃক লঙ্কায় আগুন লাগার ঘটনাটি বিরাট ঘটনা হিসাবে লঙ্কাকাণ্ড নামে পরিচিতি লাভ করে। তো কিভাবে হয় এই যে রাম রাবণের মাঝে যে যুদ্ধ হয়, কেন যুদ্ধ হয়, আমাদের সীতাকে হরণ করা, এটা বিস্তৃত কাহিনী আছে, এটা আমরা ক্লাসে যখন পড়াবো সব বিস্তারিত আলোচনা করব। তো তোমাকে প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে 2টা বিষয় ভালোভাবে উল্লেখ করতে হবে। 3 নম্বর প্রশ্ন আমরা দেখি শব্দ অর্থ লিখ। এখানে কিন্তু 4টা শব্দের অর্থ লিখতে বলেছে, অর্থাৎ প্রত্যেকটা শব্দের যদি অর্থ আমরা বলতে পারি 1/2 মার্ক করে। 4টা যদি তুমি লিখতে পারো তাহলে তুমি 2 মার্ক পাবে, 3টা লিখতে পারলে 1.5 মার্ক পাবে। এভাবে তোমাকে লিখতে হবে। দেখো সোপান শব্দের অর্থ সিঁড়ি, কলেবর শব্দের অর্থ দেহ, অমানিশীত অর্থ অন্ধকার রাত্রি, বসন অর্থ পোশাক। তাহলে আমরা রিটেন গত বছরের রিটেন দেখলে আমরা বুঝতে পারি যে প্রথম পাত্রের ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে, শব্দ অর্থ ভালো করে পড়তে হবে। শব্দ অর্থ ভালো করে পড়তে হবে, আমাদের প্রবন্ধের মূল ভাব পড়তে হবে, পাশাপাশি প্রবন্ধের ক্ষেত্রে প্রতিটি লাইনের ব্যাখ্যা পড়তে হবে ভালো করে, প্রতিটি লাইনের ব্যাখ্যা পড়তে হবে, প্রতিটি লাইনের ব্যাখ্যা। পাশাপাশি কোনো আমাদের গল্পের সাথে রিলেটেড না এমন কোনো প্রসঙ্গ যদি চলে আসে, যেমন লঙ্কা কাণ্ড, এইসব এই ধরনের যে বিভিন্ন বিষয় আছে এগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখতে হবে। খ নাম্বার প্রশ্নটাও কি গৃহপ্রবন্ধ থেকে এসেছে? খ নাম্বার প্রশ্ন লঙ্কা কাণ্ডের কাহিনী। দেখো লঙ্কা কাণ্ডের কাহিনীর কথাটা গৃহ যে প্রবন্ধ আছে এই কথাটা উল্লেখ করা আছে, কিন্তু কাহিনীর ব্যাখ্যা তো ওখানে দেওয়া নাই। ওকে, কাহিনীর ব্যাখ্যা তো দেওয়া নেই। তো তোমার গল্পের মধ্যে এসেছে মানে কি তোমার ওই তথ্য সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। তুমি যখন বিলাসী গল্প পড়তে যাবা, বিলাসী গল্পে দেখবা যে তোমার অনেক জায়গায় হিন্দু ধর্মের অনেক প্রথার কথা বলা আছে, পাশাপাশি তাদের যে হচ্ছে সত্য যুগ, বিভিন্ন যুগের কথা বলা আছে। তখন কি তোমাকে যুগ বিভাজন সম্পর্কে একটু আইডিয়া রাখতে হয়, ধর্মের যে তাদের বিভিন্ন নিয়ম কানুন আছে এগুলো জানতে হয়। অর্থাৎ লঙ্কাকাণ্ড এই শব্দটা আমার ওখানে আছে, সেজন্য আমাকে কি করতে হবে, এটা সম্পর্কে আসলে জেনে রাখতে হবে। ওকে, এবার আমরা যেটা দেখলাম এটা আমাদের কি 24-25। এখন আমরা দেখব আসলে 24-25-এর টপিক তাহলে কি বলতে পারি, ফার্স্ট পেপার থেকে উদ্দীপক প্রশ্ন উত্তর, যার মধ্যে গল্প থেকে প্রশ্ন ছিল মানে প্রবন্ধ থেকে, আর শব্দ অর্থ ছিল। এখন আমরা যাব 23-24-এর লিখিত অংশে, যে প্রথম পাত্রে আসলে কি এসেছিল। দেখো প্রথম পাত্রের এখানেও আমাদের একই রকম কি এসেছে, আমাদের প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এসেছে। তো এখানে আমাদের প্রতিটা প্রশ্নের নম্বর ছিল 1 করে, 5টা প্রশ্নে কয় নম্বর ছিল, 1 নম্বর করে, 5টা প্রশ্ন ছিল 5 নম্বরের। তো এটা আমরা কি জানি, আমাদের কি আমার পথ প্রবন্ধ থেকে এসেছিল। এটা আমার পথ, এটা কিন্তু আমাদের সিলেবাসভুক্ত ছিল।
তো এখানে বলেছে কি যার ভিত্তি পৌঁছে গেছে তাকে একদম উপরে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা হোক ততবারই তা পড়ে যাবে। যারা দেশের শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি বেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সমর্জনা, আমার এমন কোনো গুরু নেই। এই পুরো লাইনের ব্যাখ্যা আমরা এখন দেখব না, আমরা ক্লাসে এগুলো নিয়ে পর্যাপ্ত আলোচনা করেছি, আমার পথে ক্লাস আমাদের অলরেডি হয়েও গিয়েছে। জাস্ট আমরা দেখবো যে দেখো একটা গল্পের বা প্রবন্ধের পুরো অংশ থেকে কিন্তু প্রশ্ন আসবে না, একটা নির্দিষ্ট একটা অংশ থেকে আসবে। কিন্তু যখন আবার সৃজনশীল লিখতে বলবে বা কোনো প্রশ্ন আসবে, প্রশ্ন কিন্তু শুধু এই অংশের ভিতরে আসতেছে বিষয়টা এমন না, পূর্ণাঙ্গ গল্পের ভিতরেই কিন্তু প্রশ্ন হচ্ছে। দেখো প্রথম প্রশ্ন এসেছে উপরের অংশটুকু কার লেখা, কোন রচনার অংশ বিশেষ। এখানে 1 নম্বর করে, খুব বেশি কিছু লেখার দরকার নেই আমাদের, অল্পই আমরা লিখলাম কার লেখা, কাজী নজরুল ইসলামের লেখা। কোন রচনার অংশ বিশেষ, আমার পথ রচনার অংশ বিশেষ, এভাবে আমরা লিখবো। অর্থাৎ আমার যতটুকু চাইছে ততটুকুই, তার বেশি আমরা লিখবো না। পরবর্তী প্রশ্ন ছিল আগুনের সমার্জনা বলতে কি বোঝায়, ইমারত পড়ে যাওয়ার কথা কেন বলা হয়েছে, লেখক কোন দাসত্বের কথা বলেছেন, আর ভণ্ডামি বলতে কি বোঝানো হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন আমরা একটু দেখি যে আমরা কিভাবে খুব অল্প কথায় উত্তর করতে পারি। দেখো উপরের অংশটুকু কার লেখা, কোন রচনার, এটা কি কাজী নজরুল ইসলামের লেখা আর কি আমার পথ প্রবন্ধের অংশ বিশেষ। এতটুকু লিখলেই আমার আসলে উত্তর হয়ে যাচ্ছে। আগুনের সমার্জনা বলতে কি বোঝানো হয়েছে, আগুনের সমার্জনা বলতে কি সমাজ থেকে সকল প্রকার মিথ্যা ভণ্ডামি মেকি অন্যায় ও ক্লেদ দূর করার হাতিয়ারকে বোঝানো হয়েছে। 1 নম্বর প্রশ্ন, আমরা 1 নম্বরের জন্য খুব বেশি কিছু লিখবো না, এতটুকু লিখলেই আসলে হয়ে যাচ্ছে আমাদের। ইমারত পড়ে যাওয়ার কথা বলা হয়েছে কেন, কেন বলা হয়েছে এটা আমাদের একটু ভালোভাবে বুঝাইতে হবে, এখানে এক লাইনে আমরা আসলে বুঝাইতে পারবো না। ইমারত পড়ে যাওয়ার কথা বলা হয়েছে এই কারণে যে মিথ্যার উপর ভর করে কোনো সমাজ দাঁড়িয়ে থাকতে পারে না, তেমনি ঘুরে ধরা সমাজ ব্যবস্থাকে নতুন করে বিনির্মাণ না করলে সেই সমাজ দুর্বল ভিত্তির উপরে নির্মিত ইমারতের মতো ভেঙে পড়ে যায়। দেখো আমার পথ যখন আমরা পড়ি তখন কিন্তু খুব ভালো করেই আমাদের বারবার এক কথা বলা হয়েছে যে কি যার ভিত্তি একবার পচে গেছে তাকে যদি আবার নতুন করে না তৈরি করা হয় তাহলে কি যতবারই তার উপর ইমারত খাড়া করতে যাও পড়ে যাবে। এখন স্বাভাবিকভাবে বলতে গেলে আমরা যদি চিন্তা করি, মনে করো তোমার কোনো একজন ব্যক্তি আওয়ামী লীগের সমর্থক বা মনে প্রাণে আওয়ামী লীগকে ওন করে, তো এই ব্যক্তিকে তুমি এখন যতই বোঝাইতে যাও যে জুলাইতে যেটা তারা করেছে সেটা অন্যায় ছিল এই ছিল, সে কোনোভাবেই না এই জিনিসটা বুঝবে না। অর্থাৎ তার মানসিকতার পরিবর্তন একদম শূন্য থেকে না করলে আসলে আলটিমেটলি তুমি যাকে যাই বলো না কেন ফলাফল জিরো। ঠিক আমার পথে কাজী নজরুল বলতে চেয়েছে যার মস্তিষ্ক একবার বিকৃত হয়ে গেছে সেই মানুষটাকে আসলে তুমি কোনোভাবেই ভালো পথে আনতে পারবে না যদি শূন্য থেকে শুরু না করো। অর্থাৎ তুমি কোনো একটা কিছু প্রতিবাদ করতে গেলে তার মধ্যে একটা স্বাধীন চিন্তাভাবনা জাগ্রত করতে হবে, তারপর না তুমি তাকে করবা, তাকে দিয়ে সামনে আগাতে পারবা বা তাকে দিয়ে দেশের কাজ করতে পারবা, তার মধ্যে আত্মসম্মানবোধ জাগ্রত করতে পারবা। অর্থাৎ আমাদেরকে যার মধ্যে ভণ্ডামি আছে আগে ভণ্ডামিটা দূর করে তারপরে তাকে কাজে লাগাইতে হবে, তার আগে আমরা তাকে কোনো কাজে লাগাইতে পারবো না। ওকে, তো এটা ছিল আমাদের আমার পথ থেকে প্রশ্ন এসেছে, এটা আমাদের 24-25 সেশনের গেল। আরেকটা প্রশ্ন ছিল লেখক কোন দাসত্বের কথা বলেছেন। পুরো প্রবন্ধ পড়লে আমরা বারবার দেখি যে পরাবলম্বনের কথা বলেছেন, তো পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে ফেললো, পরাবলম্বন বারবার এক কথা আছে, তুমি যদি একটা ওয়ার্ড লিখতে পারো, একটা ওয়ার্ড লিখতে পারলে আসলে 1 নম্বর হয়ে যাচ্ছে, তোমাকে এখানে ব্যাখ্যা করে কিছু লেখার দরকার নেই। ওকে, এবার পরে আসি আমরা, এখানে ভণ্ডামি বলতে কি বোঝানো হয়েছে। ভণ্ডামি বলতে কি, ওই যে মিথ্যাকে মিথ্যা জেনেও মনে প্রশ্রয় দেওয়া এবং না বুঝেও বোঝার ভান করা, এটাই ভণ্ডামি। লেখক কিন্তু একদম গল্পের ভিতরে প্রবন্ধের ভিতরে কিন্তু এই লাইন বলা আছে যে আমাদের কাজী নজরুল ইসলাম বারবার বলেছে যে আমি না বুঝে বোঝার ভণ্ডামি করবো না 10 জনের ভালোবাসা শ্রদ্ধা পাওয়ার জন্য। আবার কি আমি যেটা জানি মিথ্যা সেটা আমি মিথ্যা বলেই প্রতিপন্ন করব সবার সামনে, আমি সেটা মিথ্যাকেও কখনো কি করতে চাইবো না, সত্য বলে অন্যের কাছে উপস্থাপন করতে চাইবো না। তো আমরা 23-24 দেখলাম, 24-25 দেখলাম, তো 24-25 আর 23-24 দুইটাতেই কিন্তু আমার সৃজনশীল প্রশ্ন এসেছে, সৃজনশীল প্রশ্ন, এর বাইরে কিন্তু কিছু আসে নাই প্রথম পত্র থেকে। এখন আমরা যাই 22-23। আচ্ছা তোমরা জানো যে আমাদের বি ইউনিট এক্সেলেন্ট কোর্সের কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের পরীক্ষাও অলরেডি হয়ে গেছে, বেশ কিছু উইকলি পরীক্ষা, আবার ক্লাসও মোটামুটি ভালো পরিমাণে শুরু হয়ে গেছে। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, তোমরা যদি আমাদের বিগত বছরের রেজাল্ট বিশ্লেষণ করো তাহলে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে দেখবা যে আমাদের শিক্ষার্থীরাই টপ পজিশন অর্জন করেছে। তো সেই হিসাবে যারা অনলাইনে ভর্তি কোচিং করতে ইচ্ছুক বা অনলাইনে পড়তে চাচ্ছ তোমরা আমাদের কোর্সটা দেখতে পারো। আমাদের বিগত বছরগুলোতে যে স্টুডেন্টগুলো চান্স পেয়েছে তাদের ফিডব্যাক দেওয়া আছে, তারা কীভাবে প্রস্তুতি নিয়েছে সে বিষয়ে তোমরা বিস্তারিত আলোচনা পাবে। আমাদের 24-25 সেশনের যে রেজাল্ট যদি তোমরা এখানে দেখো, তোমার এখানে দেখো আমাদের জবি থেকে শুরু করে রাবি, খুবি, জাবি, চবি, সাস্ট, বিইউপি, আমার মনে হয় না যে এখানে আসলে কোনো বিশ্ববিদ্যালয় বাদ আছে। প্রতিটা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের শিক্ষার্থীরাই টপ পজিশন অর্জন করেছে। যারা সেকেন্ড টাইমার আছো
প্রথমবার কোনো কারণে আসলে আশানুরূপ ফলাফল অর্জন করতে পারো নাই, তোমরা দেখতে পারো যে আমাদের সেকেন্ড টাইমে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রথম হয়েছে ডাবিসি ইউনিটে। তো সেকেন্ড টাইমে যদি তুমি প্রস্তুতি ঠিকভাবে নিতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট করা সম্ভব। যেহেতু তুমি আগে অনেক কিছু পড়েছো, তুমি এগুলো সম্পর্কে জানো যে ভর্তি পরীক্ষা কেমন হয়, প্রশ্ন পদ্ধতি কেমন হয়, পরীক্ষার সিচুয়েশনটা আসলে কেমন থাকতে পারে, সেজন্য তোমাদের কিন্তু রেজাল্ট ভালো করা অনেক সহজ যদি তুমি একটু আত্মবিশ্বাসের সাথে শেষ পর্যন্ত লেগে থাকতে পারো। তো এবার আমরা দেখবো যে 22-23, আমরা অলরেডি 2টা সাল দেখলাম, 24-25, 23-24 দেখলাম, এখন আমরা দেখবো যে 22-23-এর আসলে লিখিত কেমন ছিল। 22-23-এর লিখিত অংশে এখানে আমার এসেছিল মানব কল্যাণ থেকে। মানব কল্যাণ প্রথম আমরা দেখলাম গৃহ, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমরা দেখি প্রবন্ধকে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গৃহ প্রবন্ধ ছিল, আমার পথ প্রবন্ধ ছিল, এখানে মানব কল্যাণ থেকে এসেছে। এখানে বলেছে কি মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এক জাগতিক মানব ধর্ম, তাই এর সাথে মানব মর্যাদা তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য। আজ পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই কি দেখতে পাই দুস্থ অবহেলিত বাস্তুহারা স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ, রিহেলিবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ, রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধিকে প্রমাণ করে না। মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে। মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদা স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না। অর্থাৎ এইটুকু অংশে কিন্তু আমাদের লেখক বারবার বলতে চাইছেন যে মানব কল্যাণের মূল লক্ষ্য, দেখো তোমরা যারা ইন্টারমিডিয়েট সমাজকর্ম পড়ছো তোমরা এই জিনিসটা খুব ভালো বুঝো। সমাজকর্ম অনুযায়ী যদি আমরা চিন্তা করি বা লেখক দৃষ্টিভঙ্গি, মানব কল্যাণ বলতে মানুষকে এমনভাবে সাহায্য করতে হবে যেন সে পরবর্তীতে নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারে, পাশাপাশি সে কি আত্মমর্যাদার সাথে সমস্যার সমাধান করতে পারে। এখন তুমি মনে করো কেউ খুব দান খয়রাত করতেছে কিন্তু রাস্তায় গিয়ে হাত পেতে তুমি নিচ্ছ, তাহলে তোমার মধ্যে কি আত্মমর্যাদা বোধ থাকতেছে না কিন্তু। তো আমাদের এই যে রেড ক্রিসেন্ট বলো বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান, এরা কি করে একটা নির্দিষ্ট দিনে মনে করো এখানে 50 জনের কাছে কম্বল বিতরণ করা হবে, এখানে 50 জনের এত কেজি করে চাল। আচ্ছা মনে করো সে 5 কেজি চাল দিল কয়েকজন মানুষকে, তো 5 কেজি চাল দিয়ে বলো যে সে 2-3 দিন খাইতে পারবে, তো পরের দিন সে কি করবে আর কারো না কারোর কাছে হাত পাতবে। তো এটাকে আসলে মানব কল্যাণ বলে না। মানব কল্যাণ কখন হবে? যখন কোনো ব্যক্তিকে তুমি এমনভাবে গড়ে তুলবা যেন পরবর্তীতে তার কারোর কাছে না যাওয়া লাগে, সে নিজেই যেন নিজের সমস্যা সমাধান করতে পারে, সে নিজেই যেন অন্য একজন মানুষকে সাহায্য করতে পারে বা নিজের আর্নিংসের জন্য নিজেই ব্যবস্থা করতে পারে। এটাই কিন্তু আমাদের পুরো মানব কল্যাণ জুড়ে লেখক বোঝাতে চেয়েছেন। কালের বিবর্তনে আমার কারণ ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নয়, বৃহত্তর মানবতার অংশ, তাই গোয়াব বা হিউম্যানিটিকে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত কিংবা খণ্ডিতভাবে দেখা যায় না, তেমনি নেওয়া যায় না। কল্যাণকেও খণ্ডিতভাবে দেখতে 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 মানুষ একটি প্রাণী মাত্র, কিন্তু ভিতরে মানুষের মধ্যে আছে অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ, যে সম্ভাবনার স্ফুটনের সুযোগ দেওয়া, ক্ষেত্রে রচনা করা, তাতে সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব কল্যাণ। দেখো অর্থাৎ যার মধ্যে যে পোটেনশিয়ালিটি আছে তুমি চেষ্টা করো তার সেই পোটেনশিয়ালিটি ভালো করে কাজ করানোর জন্য, সে সেইটা দিয়েই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সেই বিষয়টা বলেছে। তো এখানে যে প্রবন্ধটা দেওয়া আছে আমাদের এই প্রবন্ধ থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা এখন দেখব যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এই প্রবন্ধটা একটু এই অংশটুকু পড়লেই মোটামুটি দিতে পারবো। তো প্রথম যে প্রশ্নটা আমাদের এসেছিল যে মানব কল্যাণের সঙ্গে মানব মর্যাদার সম্পর্ক কেমন, অসীম ও অনন্ত সম্ভাবনা পদবন্ধের প্রাসঙ্গিকতা তাৎপর্য সংক্ষেপে লেখো। দেখো অসীম আর যেটা বলেছে আমাদের অসীম ও অনন্ত সম্ভাবনা, এটা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে মানুষের মধ্যে রয়েছে কি অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ, এটা দ্বারা বোঝাচ্ছে কি প্রতিটা মানুষের মধ্যে কি পটেনশিয়ালিটি আছে, যদি সেভাবে তাকে কাজে লাগাইতে পারো তাহলে সে কি করতে পারে, ভালো কিছু করতে পারবে। গদ্যাংশটিতে ব্যবহৃত ইংরেজি শব্দের তালিকা তৈরি করা, অর্থাৎ এখানে যতটুকু অংশ দেওয়া আছে এর ভিতরে যে কয়টা ইংরেজি শব্দ আছে ততটুকু লিখতে হবে। তোমাকে কিন্তু পুরো মানব কল্যাণে কি আছে তা কিন্তু লিখতে পারে না, এখানে শুধু বলেছে এখানে যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকুর মধ্যে কোন কোন শব্দগুলো ইংরেজি ভাষার শব্দ সেগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। ওকে, তো আমরা এখন এই 3টা প্রশ্নের উত্তর একটু দেখি। প্রথম যে প্রশ্নটা ছিল মানব কল্যাণের সঙ্গে মানব মর্যাদার সম্পর্ক কেন অবিচ্ছেদ্য। দেখো আমরা জানি কি মানব কল্যাণের সঙ্গে কিন্তু মানব মর্যাদা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অনেকেই মানব কল্যাণ বলতে কি দয়া বা করুণার বশবর্তী হয়, দান খয়রাতকে বুঝে থাকেন, কিন্তু এটা কিছুতেই মানব কল্যাণ হতে পারে না। কারণ এই কাজে প্রকান্তরে কি মানুষ মনুষ্যত্বের অবমাননা হয়। প্রকৃতপক্ষে মানব কল্যাণ হচ্ছে মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি এবং প্রতিষ্ঠা। ওই যে আমাদের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে না, যে মনে করো একজন মানুষকে একবেলা খাওয়াইলেই কি মনে করে যে অনেক বড় মানব কল্যাণ করে ফেলেছি, আসলে আলটিমেটলি এটা দ্বারা কোনো মানব কল্যাণ হয় নাই। তাকে যদি কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যেত, তাকে যদি এমনভাবে বোঝানো যেত তুমি কারোর কাছে হাত পাতলে, এটা দ্বারা তোমার আসলে মানব মর্যাদা থাকে না, তোমার মর্যাদা থাকে না। তোমাকে তাহলে তার যদি মানব মর্যাদা তার মধ্যে জাগ্রত করতে পারা, তার কাজের ব্যবস্থা করা, তার নিজেকে দক্ষ করে দেওয়া, এগুলো যদি করতে পারতো তাহলে সেটা কি হতো, মানব কল্যাণ হতো। আর এই মানব কল্যাণের সাথে মানব মর্যাদার সম্পর্ক কেন? কারণ মর্যাদা যদি তুমি একজন মানুষকে দান করতেছো কিন্তু তার মধ্যে তোমার কোনো ফিলিংস নাই, তুমি তাকে মর্যাদা দিচ্ছ না, এই গরু ছাগলের মধ্যে দিয়ে যাচ্ছ, এভাবে তো আসলে হবে না। তুমি যাকে দান করছো বা সেবা করতে চাচ্ছ তার প্রতি তোমার একটা সম্মান বা মর্যাদা থাকতে হবে, মর্যাদা রাখতে হবে। ওকে,
সে বিষয়টাই কিন্তু আমাদের লেখক বুঝিয়েছিলেন। অসীম ও অনন্ত সম্ভাবনা পদবন্ধের প্রাসঙ্গিকতা ও তাৎপর্য সংক্ষেপে লিখো। দেখো, অসীম ও অনন্ত সম্ভাবনা পদবন্ধ দ্বারা বোঝানো হয়েছে মানুষের মধ্যে সীমাহীন অন্তহীন সম্ভাবনা রয়েছে, তাই মানুষকে দয়া বা করুণার নামে অপমান না করে আমাদের উচিত তার স্বাভাবিক অধিকার ও মর্যাদার স্বীকৃতি এবং প্রতিষ্ঠা করা। তাহলে মানুষের মধ্যে যে অপার সম্ভাবনা রয়েছে তার প্রতিফলন আমরা দেখতে পাবো। দেখো, এই যে যে বিষয়গুলো আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু তোমরা জাস্ট প্র্যাকটিস করবা, তোমরা যে এগুলো মুখস্থ করবা বিষয়টা কিন্তু এমন না। এই প্রশ্ন কিন্তু আবার রিপিটেড হবে না, রিটেন প্রশ্ন। তো তোমাদেরকে দেখতে হবে যে আসলে ঠিক কেমন ধরনের প্রশ্ন আসছে, কিভাবে লিখতে হয়, সেই বিষয়টাই দেখানো কিন্তু আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। যে রিটেনের যে কোন অংশগুলো আসছে, কিভাবে আসছে, সেই জিনিসগুলো দেখানোই উদ্দেশ্য আমাদের। এখন লাস্ট যে প্রশ্নটা এসেছে, গদ্যাংশটিতে ব্যবহৃত ইংরেজি শব্দের তালিকা। যে ওই 7-8 লাইন দেওয়া আছে, ওই 7-8 লাইনের মধ্যে কোন কোন ইংরেজি শব্দ আছে সেগুলো তোমাকে উল্লেখ করতে হবে। যেমন হিউম্যান ছিল, রিহেবিলিটেশন ছিল, গো ছিল, ডিগনিটি ছিল, রেড ক্রস, অফ, রিলিফ, রিভাইভ ছিল আর হিউম্যানিটি ছিল। এই দুইটা কিন্তু আলাদা, রিভাইভ ছিল আলাদা আর হিউম্যানিটি ছিল। অর্থাৎ এই শব্দগুলো কিন্তু আছে, তোমাকে কিন্তু লিখতে হবে। এখন কেউ যদি মনে করো পুরো শব্দ না লিখতে পারে, 3টা লিখলো, কেউ কেউ 5টা লিখলো, যে একটু বেশি লিখবে সে ফুল মার্কস পাবে, আর যে একটু কম লিখবে সে একটু কম মার্কস পাবে। যেহেতু 2 মার্ক করে, সেহেতু তুমি যদি একটু কম লিখো তুমি 1 পাবা। এখন তুমি যদি কোনোভাবে না লিখতে পারো তাহলে কি তুমি 0 পাবা। রিটার্নে নাম্বার পাওয়া খুব সহজ, যদি তুমি লিখতে পারো, তুমি লিখতে পারলে এখানে নাম্বার দিবে। এমন না যে তোমাকে আহামরি কিছু লিখতে হবে, যা চেয়েছে খুব সহজ ভাষায় তুমি তুলে ধরতে পারলেই হবে। 22-23 দেখলাম, 23-24, 24-25 দেখেছি। এখন আমরা দেখবো 21-22-এর। দেখো, আমাদের যারা অ্যাডমিশন কোর্সে ভর্তি হয় আমরা কিন্তু আমাদের ক্লাসের স্লাইড এবং আমাদের বইয়ের বাইরে কিছু পড়তে পারি না। এখন আমাদের যে ডাইজেস্টগুলো দেওয়া হয়, ডাইজেস্টগুলো মূলত প্র্যাকটিস বুক। এখানে তোমার বিগত বছরগুলোতে যে ধরনের প্রশ্ন এসেছে সবগুলো দেওয়া আছে, পাশাপাশি কী ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের প্র্যাকটিসের জন্য হিউজ প্রশ্ন দেওয়া আছে। তোমরা আমাদের ক্লাস করার পরে যদি এই ডাইজেস্ট প্র্যাকটিস করো, তোমার আর অন্য কোনো বই পড়া লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। তো আমাদের ভর্তি হওয়ার পরে তোমাদের জন্য স্টাডি প্ল্যানার দেওয়া থাকবে, গিফট আইটেম হিসেবে টি-শার্ট থাকবে, আর ওএমআর বুক। প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আলাদা আলাদা ওএমআর বুক দেওয়া আছে, যে তাদের ভর্তি পরীক্ষা আসলে ওএমআরটা কেমন হয় তোমাদের প্র্যাকটিসের জন্য ওএমআর বুকে এগুলো দেওয়া থাকবে। এবার আমরা 21-22-এর লিখিত অংশটা দেখব। দেখো, এতক্ষণ যেগুলো আমরা দেখেছিলাম সেগুলো কিন্তু আমাদের প্রবন্ধ থেকে এসেছিল, এটা আমাদের কিন্তু গল্প থেকে এসে অপরিচিতা থেকে এসেছিল। চিরকাল আমার কাছে গলার স্বর বড় সত্য, রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয় আমার মনে হয় তা কঠোর। অর্থাৎ এই যে অংশটা এখানে আলোচনা করা আছে, এই অংশটা কিন্তু আমাদের গল্পের প্রথম দিকের অংশ না, অন্য একদম সহজ কোনো অংশ না। ওই যে ট্রেনে যখন যাচ্ছিল সেখানেরই একটা অংশ কিন্তু আলোচনা করেছে। অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা বিষয় খেয়াল করি, রিটার্নের আসার ক্ষেত্রে কিন্তু এমন এমন অংশ থেকে আসতেছে যেটা আসলে একটু ডিফিকাল্ট বুঝতে। অর্থাৎ পুরো গল্পের খুব সহজ যে অংশ, এমন কোনো অংশ থেকে কিন্তু রিটার্ন আসছে না। পাশাপাশি রিটার্নগুলো এক একটা পার্ট থেকে আসতেছে, যে পার্ট কয়েকটা মিলে একটা প্রশ্ন আসলে তৈরি করা সম্ভব, এমন থেকেই কিন্তু। ভাই একটু ধীরে ধীরে বলেন। তো এটা আমাদের অপরিচিতার যে অংশ ছিল। এখন আমরা দেখি এখান থেকে আসলে কি ধরনের প্রশ্ন ছিল। অন্তরতম এবং অনির্বচনীয় শব্দ জুটির মাধ্যমে কথক কোন বিষয়টাকে নির্দেশ করেছেন? এক চক্ষু লণ্ঠন, এটা কিন্তু আমাদের শব্দ অর্থ অংশ দেওয়া আছে। সে যেন এক তারাময়ী রাত্রির মতো, উক্তিটির তাৎপর্য কি? কথক কাকে তুমি বলে সম্বোধন করেছে? অনুচ্ছেদটিকে কণ্ঠস্বরকে কিভাবে মহিমান্বিত করা হয়েছে? এই 5টা প্রশ্ন আমাদের এসেছে। তো যে অংশটুকু আলোচনা করা আছে তার মধ্যে কিন্তু এই বিষয়গুলো আছে। তো প্রথম বিষয়টা যদি আমরা দেখি যে অন্তরতম এবং অনির্বচনীয় শব্দটির মাধ্যমে কথক কোন বিষয়টাকে নির্দেশ করেছিলেন। দেখুন, অন্তরতম ও অনির্বচনীয় শব্দটির মাধ্যমে কথক মানুষের হৃদয় বা মনকে নির্দেশ করেছেন। এর হৃদয় প্রকাশ পায় তার কণ্ঠস্বরের মাধ্যমে, কণ্ঠস্বরের মাধ্যমে বোঝা যায় কার হৃদয় বা মন কত সুন্দর। দেখো, আমাদের গল্পে আমরা দেখতে পাই অনুপম কিন্তু শুধুমাত্র কণ্ঠস্বর শুনে রেলগাড়িতে যে মেয়েটা ছিল তার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু সে কিন্তু জানতো না যে রেলগাড়িতে যে মেয়েটা আছে সেটা কল্যাণী। সে কিন্তু জানতোই না যে এটা কল্যাণী। পরবর্তীতে পরিচয় জানতে পারার মাধ্যমে কিন্তু সে বুঝতে পারলো সেটা কল্যাণী, কিন্তু সে কিন্তু শুধুমাত্র তার কণ্ঠস্বর শুনেই তার প্রতি বিমোহিত হয়ে গিয়েছিল। এক চক্ষু লণ্ঠন বলতে কি বোঝায়? এটা কিন্তু আমাদের শব্দার্থ অংশে আছে। আমরা যদি শব্দার্থ ভালো করে দেখি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো এটা। এক চক্ষু লণ্ঠন বলতে রেলপথের সংকেত দেখানোর কাজে ব্যবহৃত আলোকবর্তিকাকে বোঝানো হয়েছে। সে যেন এক তারাময়ী রাত্রির মতো, উক্তিটির তাৎপর্য কি? তারাময়ী রাত্রিতে আলোর অনুজ্জ্বলতার কারণে সবকিছু যেমন অস্পষ্ট থাকে, ঠিক তেমনি অনুপমের কাছে কি কল্যাণীর মূর্তিটাও অস্পষ্ট থাকে। কারণ কি? সে শুধু শুনেছে জায়গা আছে,
তাকে তো দেখে নাই, তার চেহারা তো দেখে নাই। ট্রেনে যাত্রার সময় অপরিচিতা নারীর কণ্ঠস্বর অনুপমকে এতই মুগ্ধ করেছে যে সেই স্বরের সাথে অনুপম তার স্বপ্নের কল্যাণীকে অনুভব করে এবং কল্যাণীকে তার হৃদয়ে অঙ্কন করার চেষ্টা করে। অথচ সে কখনোই কল্যাণীকে চর্ম চোখে দেখেনি, ফলে তার অঙ্কিত কল্যাণীর ছবিটি হয় তারাময়ী রাত্রির মতো অস্পষ্ট। পরের যে প্রশ্ন ছিল, কথক কাকে তুমি সম্বোধন করেছে? কথক তুমি বলতে কি অপরিচিতার আড়ালে যে কল্যাণীর অস্তিত্ব খুঁজেছেন। অনুপম চোখের সামনে কল্যাণীকে দেখতে না পেরেও কি অপরিচিত কণ্ঠস্বরের মাধ্যমে তাকে অনুভব করতে পেরেছেন, তাই অনুপম তার কল্পিত কল্যাণীকেই আবেগবশত তুমি সম্বোধন করেছেন। এগুলো তোমরা জাস্ট একটু দেখে রাখবা যে এভাবে লিখতে হয়। ওকে, জাস্ট এভাবে লিখতে হয় প্রশ্ন আসলে, একটু তোমরা জাস্ট একটু দেখবা। কণ্ঠস্বরকে কিভাবে মহিমান্বিত করা হয়েছে? কথক বোঝাতে চেয়েছেন যে কল্যাণীর কণ্ঠস্বরের মোহিনী রূপকে তার চিরপরিচয়ের আসনটির উপরে স্থান দিয়েছেন। কল্যাণীর আশ্চর্য মধুর কণ্ঠস্বরের কোমলতাকে ফুলের সাথে এবং তারাময়ী রাত্রির সঙ্গে তুলনা করেছেন, যা অন্যকে পুলকিত করার পাশাপাশি পথ দেখালেও সক্রিয়ভাবে বিরাজ করে। এখন আমরা দেখব যে ঢাবি লিখিত অংশ 24-25-এর 21-22-এর আমাদের কি ছিল। এটা আমাদের সেকেন্ড পেপারের প্রশ্ন, বুঝছো? এটা আমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন, কিন্তু আমি ভুলে প্রথম পত্রের সঙ্গে যুক্ত করে ফেলেছি। এটা আমাদের প্রথম পত্রের প্রশ্ন না, এটা আমাদের দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের প্রশ্ন। তো যেহেতু যুক্ত করে ফেলেছি সেহেতু আমরা আসলে দেখি সেকেন্ড পেপারের যে ক্লাস আমরা করব সেখানে আমরা এটা দেখব। কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে বাংলা প্রথম পত্রের রিটার্ন ঠিক কতটুকু, সেকেন্ড পেপারের প্রস্তুতি কতটুকু, সেটা দেখানোর উদ্দেশ্য ছিল। তো যেহেতু বলে যুক্ত করা হয়ে গেছে, আমরা একটু দেখে নিই এটা। এখানে বলেছে গদ্যাংশ থেকে নিম্নরেখ চিহ্নিত বিশেষ্য পদগুলোকে কি করতে হবে, বিশেষণে, আর বিশেষণ পদকে বিশেষে রূপান্তরিত করতে হবে, এবং বাঁকা হরফে যেগুলো লেখা বাঁকা যেগুলো সেগুলোকে কি করতে হবে, বিপরীতার্থক শব্দ নির্দেশ করতে হবে। তো পদ পরিবর্তনে যদি আমরা দেখি ভণ্ডামি থেকে ভণ্ড, বিশেষ্য থেকে বিশেষণ করা, দেখো এটা কিন্তু তোমরা একাডেমিকে পড়ে এসেছো, তোমাদের কি ব্যাকরণিক শব্দ শ্রেণী ছিল, এগুলো তোমরা একাডেমিকে পড়ে এসেছো। তো রিটার্নের জন্য আলাদা করে তোমার প্রস্তুতি নেওয়া লাগতেছে না, তুমি একাডেমিকে যা পড়ে এসেছো সেগুলাই। প্রয়োজন, প্রয়োজনীয়, অস্বীকার, অস্বীকৃত, মুক্তি, মুক্ত। এবার আমরা দেখবো যে বিপরীত শব্দ এসেছে, এগুলো কি আমাদের সেকেন্ড পেপারের আলোচ্য বিষয়, এগুলো আমাদের বাংলা দ্বিতীয় পত্রে পড়বো আমরা। শত্রু, মিত্র, দাসত্ব, মুক্তি, মেকি, আসল, প্রশ্রয়, প্রশমন। এবার আমরা সর্বশেষ রিটার্ন অংশে যাব, সর্বশেষ না, এরপরে আমাদের আরেকটা আছে। আমরা এখন এই 21-22-এর যে রিটার্ন দেখেছিলাম, এখানে কিন্তু কি উদ্দীপক আর প্রশ্ন উত্তর এসেছে। তো যে চারটা রিটার্ন আমরা দেখলাম, চারটাই কিন্তু একটাই প্রশ্ন এসেছে ঘুরে ফিরে, সেটা হচ্ছে কি সৃজনশীল। সৃজনশীল অর্থাৎ এটা বলা যায় যে বাংলা রিটার্নে প্রথম পাত্রে বাংলা প্রথমে সৃজনশীল তোমাদের আসবেই, মোটামুটি এটা বলাই যায় যে সৃজনশীল মোটামুটি শিওর যে আমরা আসবে। এখন আমাদের কি করতে হবে, প্রতিটা গল্প কবিতার প্রত্যেকটা লাইন সহকারে ব্যাখ্যা সহকারে পড়তে হবে, পাঠ্যবিচিতি ভালো করে পড়তে হবে, শব্দ অর্থ পড়তে হবে। এছাড়া যে কোনো রিটার্ন দিলে কি করতে পারো, তুমি লিখতে পারো, তোমার বইয়ের বাইরে তো দিচ্ছে না, তোমার পড়া জিনিসের মধ্যেই রিটার্ন আসতেছে। এখন আমরা তোমরা জানো যে আমাদের কিন্তু কোর্সে বি ইউনিট এক্সিলেন্ট কোর্সে এখন 1500 টাকা ছাড়ে ভর্তি চলছে। একদম সর্বশেষ রিটার্ন দেখবো আমরা 20-21 সেশন। 20-21 সেশন থেকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রিটার্ন যুক্ত হয়েছে, এর আগে রিটার্ন ছিল না, এর আগে রিটার্ন পরীক্ষা হতো না। ওকে, তো 20-21 সেশনে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ থেকে এসেছে। এতক্ষণে আমরা কোনো কবিতা থেকে দেখিনি, এবার কিন্তু আমাদের একটা কবিতার প্রশ্ন আমরা দেখলাম, বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ থেকে। অর্থাৎ সবগুলোই কিন্তু আমাদের প্রবন্ধ থেকে বা গল্প থেকে ছিল, কিন্তু এই প্রশ্নটা কিন্তু প্রথম যে প্রশ্নটা ছিল সেটা আমাদের কবিতা থেকে। এখানে কয়েকটা প্রশ্ন বলেছিল যে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি নিয়ে প্রশ্ন উঠেছে কেন, মেঘনাথের সংলাপের মূলভাবে অনধিক 5 বাক্যে ব্যক্ত করো, যে ভঙ্গি অনুসারে বিভীষণের প্রতি মেঘনাথের ঘৃণা ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে কাব্যাংশটি সাদৃশ্য রয়েছে কিভাবে। এই যে ব্যাখ্যা আমরা এখানে লিখে দিয়েছি, বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যাংশে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিসত্তার সংহতির গুরুত্ব প্রসঙ্গে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি নিয়ে প্রশ্ন উঠেছে। শাস্ত্রমতে গুণহীন হলেও নির্জন স্বজন গুণবান পরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা পর কখনো আপন হয় না। মেঘনাথের সংলাপের মূল ভাব 5 বাক্যে এখানে ব্যক্ত করা আছে। যে ভঙ্গি ও স্বরে বিভীষণের প্রতি মেঘনাথ ঘৃণা ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লিখো। এই ধরনের প্রশ্ন এখন আর আসে না, একদম প্রথম যখন রিটার্ন প্রশ্ন শুরু হয়েছিল তখন আসলে ঠিক একজন বলেছে যে আপনাদের 8 ব্যাচে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ
করবেন? জি, আমাদের লিখিত আমাদের যে ব্যাচ আছে অনলাইন ব্যাচ, সেখানে অলরেডি রিটেনের ক্লাসও হচ্ছে। আমাদের একাডেমিকের যে একাডেমিক বলছি কেন, আমাদের যে লেকচার প্ল্যানের যে ক্লাস যেভাবে হচ্ছে, সাথে সাথে আমাদের রিটেনের ক্লাস অলরেডি আমাদের রিটেনের একটা ক্লাস হয়ে গিয়েছে। অপরিচিতা এবং সোনারতরী নিয়ে কী ধরনের রিটেন প্রশ্ন আসতে পারে, রিটেনের প্রস্তুতি কীভাবে নিতে হবে, কোন কোন অংশগুলো পড়তে হবে, সেগুলো নিয়ে বিস্তারিত ক্লাস হয়েছে। প্রতিটা গল্প কবিতারই আমাদের রিটেন ক্লাস হবে। আমাদের শুধু এমসিকিউ না, এখানে রিটেন প্রস্তুতি হবে প্রতিটা বিশ্ববিদ্যালয় অনুরূপ। তোমরা জানো কিনা জানি না, খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নতুন রিটেন আছে, পাশাপাশি জগন্নাথের রিটেন আছে। এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন কিন্তু এক জিনিস না, ঢাবির রিটেন আবার অন্যরকম। খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেন যদি আমরা দেখি, ওখানে কিন্তু আমাদের খুব সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তো আমাদের রিটেন যে ক্লাসগুলো হবে, সেখানে কিন্তু তোমার ঢাবির উপযোগী প্রশ্ন দেখানো হবে, পাশাপাশি খুবিতে কীভাবে আসতে পারে সেগুলো দেখানো হবে, জগন্নাথে কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলোও দেখানো হবে। সব বিষয় নিয়েই আসলে আলোচনা করা হবে। ওকে, তো এখানে যে ভঙ্গি ও সারে বিভীষণের প্রতি মেঘনাথের ঘৃণা ব্যক্ত করেছে নিজের ভাষায়, এই ধরনের প্রশ্ন এখন আর আসে না। একদম এখান থেকে 5 বছর আগে প্রথম যখন শুরু হয়েছিল, তখন আসলে ধরনের প্রশ্ন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে কাব্যটির সাদৃশ্য কীভাবে রয়েছে, এইটা নিয়ে একটা। যা হোক, আমরা কিন্তু মোটামুটি লিখিত অংশ দেখলাম। মোটামুটি ঢাবির বাংলা প্রথম পাত্রে কী ধরনের রিটেন আসতে পারে আমরা ক্লিয়ার, যে আমাদের সৃজনশীল আসবে। এখন সৃজনশীল কোথা থেকে আসবে? আমাদের টেক্সট বইয়ের গল্প কবিতা থেকে। যেগুলো সিলেবাস, শর্ট সিলেবাস আছে, ফুল সিলেবাস আছে, সেগুলো আমাদের একদম এমনভাবে পড়তে হবে যেন যে কোনো প্রশ্ন আমরা উত্তর করতে পারি। আগামীকাল অথবা পরশু আমরা একটা ক্লাস করব, সেখানে আমরা দেখবো যে সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপারে রিটেনের ঠিক কোন অংশগুলো আসে। এখানে তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। এখন আমরা একটা নমুনা প্রশ্ন দেখি যে যেভাবে প্রশ্ন আসতে পারে। যেমন আমরা একটা নমুনা প্রশ্ন দিয়েছি 82 থেকে। এখন 82-র ক্ষেত্রে এই অংশটা অনেকেই পড়ে না, অনেকেই কিন্তু এই অংশটা স্কিপ করে যায়। অর্থাৎ লাস্টের যে পেজটা আছে, তুমি দেখবা যে যে অংশগুলো আমরা অনেকেই পড়ি না, বাদ দিয়ে চলে যাই, সেই অংশগুলো থেকেই আসলে আমাদের রিটেনে প্রশ্ন দিবে। অর্থাৎ যেটা আমরা মনে করি কম গুরুত্বপূর্ণ বলে স্কিপ করি, কিন্তু রিটেনে কিন্তু সেগুলো থেকেই আসতে পারে। যেমন 82 আত্মহত্যার পরের যে বিষয়টা আছে, সেটা থেকে কয়টা প্রশ্ন আমরা এখানে যুক্ত করেছি। যেমন 82 আত্মহত্যার বিষয়টি অনেকের কাছে পরিহাসের কেন মনে হলো, বিয়ের ব্যাপারটি কেন কন্ট্রাক্ট হিসাবে প্রতীয়মান হয়, অতিকায় হস্তি লোপ পাই আছে কিন্তু তেলাভাগাটি কি আছে বলতে কি বোঝানো হয়েছে, 82 বিষ মানে কেন আত্মহত্যা করে, সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমি বুঝিয়াছিলাম, উক্তিটি বুঝিয়ে লেখ। অর্থাৎ ওই অংশটুকু পড়লে তুমি তো পরীক্ষার হলে ওই অংশটুকু পরে উত্তর করতে পারবে না। তোমাকে কি করতে হবে? আগে থেকে তোমার সম্মুখ ধারণা থাকতে হবে গল্প সম্পর্কে। তা না থাকলে তুমি কোনোভাবে আসলে উত্তর করতে পারবে না। তোমাকে আগে সম্মুখ ধারণা থাকতে হবে পুরো গল্প কবিতার প্রত্যেকটা অংশ থেকে, যে কোনো অংশের জন্য পরীক্ষা আসলে তুমি উত্তর করতে পারো। তো আমরা আজকের ক্লাস জুড়ে আসলে বোঝানোর চেষ্টা করেছি যে ঢাবি রিটেন বাংলা প্রথম পত্র ঠিক কী ধরনের প্রশ্ন আসবে, তোমাদেরকে কীভাবে প্রস্তুতি নিতে হবে। তো আশা করি যে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে বাংলা প্রথম পত্র রিটেন কীভাবে পড়তে হবে। পরবর্তী ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করবো যে দ্বিতীয় পাত্রের রিটেন কোন কোন অংশ থেকে আসে, তোমাকে কোন কোন অংশগুলো পড়তে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।